Good morning dear student, welcome to the way of solution number 1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার এখানে ভারতের ইতিহাস থেকে ক্লাস নাম্বার পাচ্ছ 3। তো আমরা আবার কিন্তু বিভিন্ন টপিক ভিত্তিক ক্লাস করাচ্ছিলাম, বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক ক্লাসও কিন্তু করাচ্ছি এখন। অর্থাৎ ভারতের ইতিহাস থেকে কিছু ক্লাস পাচ্ছ সপ্তাহে একটা দুটো, ভূগোল থেকে পাচ্ছ, সায়েন্স থেকে পাচ্ছ, কিছু মিক্সড ক্লাস তোমরা পাচ্ছ। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা ক্লাসগুলো করাচ্ছি এবং প্রত্যেকে দেখে রাখো আমাদের যে ক্লাস রুটিন আছে, মার্চ মাসে যে ক্লাস রুটিন আমাদের এটা রয়েছে। আমার ক্লাস পাচ্ছ সকাল 7:30টায় দ্য ওয়ে অফ সলিউশন। আচ্ছা, তোমরা আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পাবে দ্য ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে এবং TWS একাডেমি এই অ্যাপে কিন্তু আমরা পেড কোর্স করাচ্ছি এবং এখানে তোমাদের বেশ কিছু নতুন কোর্সের কথা আজকে বলবো। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখে রাখো, আমাদের নতুন ফাউন্ডেশন 5.0 ব্যাচ লঞ্চ হয়েছে। ক্লাস শুরু হচ্ছে আগামী মাসে এপ্রিল 7 তারিখ থেকে সম্ভবত ক্লাস শুরু হচ্ছে। এপ্রিলের 7 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে ফাউন্ডেশন 5.0। এর মধ্যে তোমরা ভর্তি হয়ে যাও যারা নতুন ক্যান্ডিডেট আছো। মূলত যারা ধরো 3.0 4.0 নিয়েছো তাদের বলবো এই ব্যাচ নেওয়ার দরকার নেই। যারা হয়তো একদম প্রথম ব্যাচ নিয়েছো 1.0 বা 2, সেগুলো অনেক দিন হয়ে গেছে। দেখো, পড়াশোনাটা ধারাবাহিক একটা ব্যাপার, পরীক্ষা না হওয়া পর্যন্ত তোমাকে পড়ে যেতে হবে। কবে পরীক্ষার ডেট আসবে সেই অনুযায়ী পড়লে কিন্তু চলবে না, তোমাকে ধারাবাহিক পড়াশোনা করে যেতে হবে, নয়তো দেখবে সব ভুলে গেছো। অর্থাৎ 1-1.5 বছর আগে যদি ব্যাচ নেওয়া থাকে সেক্ষেত্রে তোমার যদি মনে হয় নতুন ব্যাচ নেবে, অবশ্যই নেবে, কারণ যত দিন যাচ্ছে অনেক কিছু আপডেট হচ্ছে। এবং 1.0 2.0 যে ক্লাসে আমরা কন্টেন্ট করেছি, বিশেষ করে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে তো এক থাকলো, কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হয়ে গেছে, অনেক ইনফরমেশন ডেটা অনেক চেঞ্জ হয়। ঠিক আছে, ভূগোলের অনেক ডেটা চেঞ্জ হয়, তো সেইগুলো অবশ্যই আপডেটেড পাবে এই ব্যাচে, নিশ্চয়ই, এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা ওটা খুব একটা ভাইটাল জায়গা, সব পরীক্ষায় কাজে লাগে। এবং এই ব্যাচটা এমনভাবে ডিজাইন করা, আমরা কমেন্ট ব্যাচ এমনভাবে করাই যেখানে যারা নতুন ক্যান্ডিডেট কোন পরীক্ষা দেবে বুঝতে পারে না, তাদের বলবো এই ব্যাচ নাও চোখ বন্ধ করে, এটাই তোমার জন্য বেস্ট ব্যাচ। WBP পরীক্ষা যারা দেবে তারা এই ব্যাচ নিতে পারো। কলকাতা পুলিশ, PSCর পরীক্ষা, রেলের পরীক্ষা, SSCর জিডি, MTS, CHSL, এই সমস্ত পরীক্ষাগুলোর প্রস্তুতি এখানে ডিটেলসে দেওয়া হবে। এখানে সমস্ত সাবজেক্টের টপিক ভিত্তিক ক্লাস, থিওরি প্লাস MCQ প্র্যাকটিস, এবং সোম থেকে শনিবার আমাদের ক্লাসগুলো হয়। সপ্তাহে কোনোদিন 3টি ক্লাস, কোনোদিন 4টি ক্লাস, এইভাবে তুমি ক্লাস কিন্তু পেতে থাকবে। টানা 5 মাস এই ক্লাস চলবে এবং এই কোর্সের ভ্যালিডিটি কিন্তু এবার অনেকটাই বেশি, 1 বছরেরও বেশি, 15 মান্থ, অর্থাৎ 15 মাস তোমরা ভ্যালিডিটি পাচ্ছ এই ফাউন্ডেশন 5.0 ব্যাচে। যদি ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। 7ই এপ্রিলের আগে সম্পূর্ণ লাইভ ব্যাচ, লাইভ ক্লাস তোমরা পাচ্ছ এবং 5 মাসে একটা দুর্দান্ত প্রস্তুতি হবে আপকামিং পরীক্ষাগুলোর জন্য। ঠিক আছে, অনেকে ভাবছো যে পরীক্ষা ডেট আসছে না, রাজ্যের OBC মামলা কেস সলভ হয়নি, তো কিছু কারণে অবশ্যই ডেটগুলো পেন্ডিং হয়ে রয়েছে। তো আশা করা যায় যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে পরীক্ষা তো হবেই, এবং PSC ক্যালেন্ডার অলরেডি প্রকাশ করে দিয়েছে। ফর্ম ফিল আপ কবে হবে সেটা না বললেও কবে পরীক্ষা হবে সেই ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। তাহলে তোমরা এর মধ্যে প্রস্তুতিটা নিয়ে নাও, পরীক্ষা যখনই দেবে ব্যাস একটা পরীক্ষায় মনে রাখতে হবে ওটাই চাকরি পেতে হবে, এই টার্গেটে পড়াশোনা করতে থাকো। ওকে, এবং আমাদের রেলের জন্য, শুধু রেলওয়ের জন্য এটা প্র্যাকটিস ব্যাচ, SSCর জন্য কিন্তু নয়। অন্যান্যবার আমরা রেল SSC একসঙ্গে করি, কিন্তু শুধু রেলের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ যেটা আমাদের লঞ্চ হয়েছে এবং এটাও এপ্রিল মাসের 7 তারিখ থেকে সম্ভবত ক্লাস শুরু হচ্ছে। লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস হবে এখানে, শুধু রেল NTPC গ্রুপ ডির জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল। যারা NTPC পরীক্ষা দেবে বা রেলের গ্রুপ ডি তাদের জন্য এই ব্যাচ, এটা শুধু প্র্যাকটিস ব্যাচ। যাদের বেসিক ক্লিয়ার রয়েছে, যাদের বেসিক ক্লিয়ার নেই, প্র্যাকটিস ব্যাচে গিয়ে তোমরা তাল পাবে না। ঠিক আছে, তাহলে এই বিষয়টা মাথায় রাখো। আমি একটু ডিটেলসে বলে দিলাম। এবং এখানেও সোম থেকে শনিবার ক্লাস, প্রতিটি ক্লাসের PDF, MCQ প্র্যাকটিস যেমনভাবে পরীক্ষায় থাকে ঠিক তেমনভাবে আমরা এখানে করা। তো আজকে ইতিহাসের ক্লাসে আমরা বিভিন্ন আইন সম্পর্কে আলোচনা করব। ভারতবর্ষের বা পরাধীন ভারতের, ব্রিটিশ শাসিত ভারতের বেশ কিছু আইন। 5 সালা বন্দোবস্ত আইন কবে চালু হয়? কোশ্চেন নাম্বার 1, এগুলো কিন্তু পরীক্ষা আসে। 5 সালা বন্দোবস্ত আইন কবে চালু হয়? 1770, 72, 77,
1790। বলো। পাঁচশালা বন্দোবস্ত কে চালু করে বলতো? উত্তর হবে 1772 সালে। 1772 সালে তখন বাংলার গভর্নর ছিল কে বলতো? বাংলার গভর্নর কে ছিল? বাংলার গভর্নর ছিল ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। অর্থাৎ তৎকালীন পাঁচশালা বন্দোবস্তটা কি ছিল? 5 বছরের জন্য ধরো কিছু পরিমাণ জমি কাউকে দেওয়া হলো, এবার সেই জায়গা থেকে ট্যাক্সটা 5 বছর তোমার আন্ডারে থাকলো এই জমি জায়গা, সেই জায়গা থেকে আমাকে এত টাকা ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, এবং এই জমি ভ্যালিডিটি থাকতে 5 বছর। এটা ছিল পাঁচশালা বন্দোবস্ত, যেটা চালু করেন তাকে ওয়ারেন হেস্টিংস 1772 সালে। আচ্ছা, এটা খেয়াল রাখো। 10 শালা বন্দোবস্ত, 5-এর পরে কিন্তু 10 হয়নি, তার আগে একটা ছিল, সেটা মনে রাখো 1 শালা বন্দোবস্ত। ভালো করে খেয়াল করো, 1 শালা বন্দোবস্ত কে চালু করে বলো তো? একশালা বন্দোবস্ত 5 বছর পরে দেখলো এতে জনগণের থেকে প্রচুর পরিমাণে ট্যাক্স কালেক্ট করছে সাধারণ মানুষের কাছ থেকে, যাদের কাছে জমি দেওয়া হচ্ছে, জমিদাররা প্রচুর ট্যাক্স নিচ্ছে। তারপর হলো 1 সাল, 1 বছর 1 বছর, যেন বেশি শোষণ না করতে পারে, 5 বছরে যা করবে তার কম করবে। তৈরি হলো 1 শালা বন্দোবস্ত। মূলত এগুলো প্রথমে বাংলায় চালু হয়, ঠিক আছে, এটা ওয়ারেন হেস্টিং চালু করে। 5 শালা বন্দোবস্ত, তারপর 1 শালা, এটা 1777 সালে চালু করে। এই 5 বছর পর 1772 থেকে 77 চললো 5 শালা বন্দোবস্ত, তারপর হলো 1 শালা বন্দোবস্ত। তাহলে এই 1 শালা বন্দোবস্ত কিছুদিন চলতে থাকলো। এটা ওয়ারেন হেস্টিং চালু করে 1777 সালে। এবার আসবে 10 শালা বন্দোবস্ত। 10 শালা বন্দোবস্ত কবে চালু হয়, কার আমলে চালু হয়? কোশ্চেন নাম্বার 2। তাহলে এই বিষয়গুলো আমাদের ডিটেলসে ধারণা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। 10 শালা বন্দোবস্ত এটি চালু হয়েছে 10 শালা, মানে বুঝতে পারছো 10 বছরের জন্য। 1 শালা করে দেখা গেল 1 বছরে আরো ট্যাক্স নিচ্ছে সাধারণ মানুষ, যাদের কাছে দেওয়া হচ্ছে জমিটা, তারা আরো বেশি বেশি 1 বছর যতটা লুটে নিতে পারে সাধারণ মানুষের কাছ থেকে। এবার এই মেয়াদটা বাড়িয়ে দেওয়া হলো 10 বছর, এবং এই 10 শালা বন্দোবস্ত চালু করে লর্ড কর্নওয়ালিস। কে চালু করে? লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1790 সালে। লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, 10 বছর। দশ শালা বন্দোবস্তের পরে আরেকটা বন্দোবস্ত আসবে, সেটা কি বলতো? আচ্ছা, তার আগের প্রশ্নটা, 10 শালা বন্দোবস্ত চালু করে লর্ড কর্নওয়ালিস। 10 বছর করার পর দেখা গেল এতে সেই সমস্যার সমাধান হবে না, একেবারে চিরস্থায়ী করে দেওয়া হলো। জমি জায়গা জমিদারদের নামে দিয়ে দেওয়া হলো পুরো চিরস্থায়ী। তো লর্ড কর্নওয়ালিস চালু করে 10 শালা বন্দোবস্ত, অ্যান্ড তিনি চালু করছে চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই চিরস্থায়ী বন্দোবস্ত এটি চালু করেছিল লর্ড কর্নওয়ালিস কত সালে? সালটা তোমাকে বলতে হবে। তাহলে 10 শালা বন্দোবস্ত যেটা চালু করেছে 1790 সালে, কে? লর্ড কর্নওয়ালিস। তিনি চালু করছেন চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। ক্লিয়ার? এটা কিন্তু চালু করে 1793 সালে। তিনি আরেকটা আইন চালু করে যার নাম হচ্ছে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইনটা কি ছিল? ধরো সামনের বছর 25 সালে না, 26 সালের 1 জানুয়ারির আগে, 1 জানুয়ারি সূর্য ডোবার আগে এই ট্যাক্স আমার লাগবে চিরস্থায়ী বন্দোবস্ত থেকে, যেটা বলা হচ্ছে যে এত ট্যাক্স, এই পরিমাণ ট্যাক্স সূর্য অস্ত ডোবার আগে দিতে হবে, সূর্য অস্ত যাওয়ার আগে। ওই জন্য আইনটার নাম হয়েছে সূর্যাস্ত আইন। তাহলে সূর্যাস্ত আইন চালু করে কে বলতো? এটাও পরীক্ষা আসে যে সূর্যাস্ত আইন চালু করে কে?
সূর্যাস্ত আইন চালু করে লর্ড কর্নওয়ালিস, এটাও 1793 সালে। তাহলে এই ইনফরমেশন গুলো একসঙ্গে তোমরা নোট করতে পারো। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়, তো আমরা মূলত বেশ কিছু আইন নিয়ে কথা বলছি আজকের ক্লাসে। রেগুলেটিং অ্যাক্ট পাস হয় নিম্নের কোন বড়লাটের আমলে বা কার আমলে? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিং, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি। কোশ্চেন নাম্বার 3, রেগুলেটিং অ্যাক্ট এটি পাস হয় কোন বড়লাটের আমলে বা কার আমলে? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস এর আমলে। কোশ্চেন নাম্বার 3, উত্তর হবে ওয়ারেন হেস্টিং। কবে পাস হয় রেগুলেটিং অ্যাক্ট? এটা পাস হয় 1773 সালে। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখনকার একটা শাসন সংক্রান্ত আইন ছিল রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট তাহলে কবে প্রবর্তিত হয়? 1773 সালে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা আসছি। প্রথম সনদ আইন চালু হয় কত সালে? প্রথম সনদ আইন এটি চালু হয় কত সালে? সনদ আইনটাকে বলা হচ্ছে চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট বা সনদ আইন এটা চালু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন কোম্পানি শাসন চলছে। মোট চার্টার অ্যাক্ট হয়েছিল, চার্টার অ্যাক্টটা প্রবর্তিত হতো 20 বছর পর পর। এটাও শাসন বিভাগীয় বা শাসন বিভাগীয় সংস্করণ বলতে পারো। আইন আসছে 20 বছর গ্যাপে গ্যাপে বা 20 বছর পর পর এই আইনটা হতো। তো এটা টোটাল চার্টার অ্যাক্ট এসেছিল ভারতে সেই সময় টোটাল 4টি সনদ আইন বা চার্টার অ্যাক্ট, যেটা চালু হয়েছিল 1793 সালে লর্ড কর্নওয়ালিসের সময়। লর্ড কর্নওয়ালিসের সময় চার্টার অ্যাক্ট 1 শুরু হয়। লর্ড কর্নওয়ালিস। আমরা রেগুলেটিং অ্যাক্ট দেখলাম 1773, 20 বছর পরেই আসছে চার্টার অ্যাক্ট। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিসের সময় তৎকালীন বাংলার গভর্নর জেনারেল ছিলেন। চার্টার অ্যাক্ট টোটাল আসছে কটি? তাহলে চার্টার অ্যাক্ট, ফার্স্ট চার্টার অ্যাক্ট মনে রাখবে, ফার্স্ট চার্টার অ্যাক্ট এটা 1793 সালে। সেকেন্ড চার্টার অ্যাক্ট যেটা আসছে 20 বছর পর, মানে 1813 সালে। সেকেন্ড চার্টার অ্যাক্ট আসছে 1813 সালে লর্ড ময়রা, মার্কুইস অফ হেস্টিংস বা লর্ড ময়রার আমলে। থার্ড চার্টার অ্যাক্ট আসছে 1833-এ লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়, এবং ফোর্থ চার্টার অ্যাক্ট সেটা আসছে 1853 সালে লর্ড ডালহৌসির সময়। টোটাল চার্টার অ্যাক্ট ছিল 4টি। কারণ 53 এখানে লাস্ট কেন? কোম্পানি শাসনের অবসান হবে 1857 সালে মহাবিদ্রোহে। তারপর আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসনভার ছিল না। এবার ব্রিটিশ সরকার ভারতকে শাসন করত, সেখানে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বা ভারত শাসন আইন এইগুলো পরপর চলতে থাকবে স্বাধীনতা আগে পর্যন্ত। ঠিক আছে, তাহলে মোট চার্টার অ্যাক্ট কটি ছিল? 4টি। 20 বছর পর পর এই চার্টার অ্যাক্ট সংশোধিত হতো বা কিছু আপডেট করা হতো। সাগরে কন্যা সন্তান বিসর্জন আইন বন্ধ করে নিম্নের কে? একটা সময় সমাজে এরকমও ব্যাপার ছিল, কন্যা সন্তান হলে সাগরে বিসর্জন দিয়ে দিত। তো এই আইন বন্ধ করে নিম্নের কে? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি। উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে এখানে অপশন ডি, লর্ড ওয়েলেসলি, 1803 সালে। আচ্ছা, তার আগে আমি ওয়েলেসলির সময় ইনফরমেশনটা একটু দিয়ে রাখি। প্রশ্ন আসে যে অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করে? অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করে? কবে চালু হয়? অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করে? উত্তর হবে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করে। কত সালে? হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতির আন্ডারে এসেছিল। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করে লর্ড ওয়েলেসলি 1798 সালে।
1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন লর্ড ওয়েলেসলি। রাতওয়ারি বন্দোবস্ত চালু হয় নিম্নের কোন জেনারেল আমলে? রাতওয়ারি বন্দোবস্ত উত্তর হবে, মনে রাখবে, লর্ড হেস্টিংস বা ময়রার সময়, সালটা 1820 সালে রাতওয়ারি বন্দোবস্ত চালু হয় দক্ষিণ ভারতে। ভাইয়াচারি বন্দোবস্ত যেটা পাঞ্জাবে চালু হয়, ঠিক আছে, ভাইয়াচারি বন্দোবস্ত এটি চালু হয় কার আমলে? এগুলো কিন্তু পরীক্ষা আসে। আমরা 5 সালা, 1 সালা, 10 সালা চিরস্থায়ী দেখলাম, এবার দেখছি রাতওয়ারি, ভাইয়াচারি এগুলো কার সময় চালু হয়। ভাইয়াচারি বন্দোবস্ত এটা চালু হয়েছিল, সালটা কত সেটা আমাদের জানতে হবে। তার আগে মনে রাখো যে রাতওয়ারি বন্দোবস্ত চালু হয় লর্ড আর্মহার্স্টের সময়, সালটা 1824 সালে। কত সালে? সালটা 1824 সালে। এইটা চালু হয় কোথায় বলতো? পাঞ্জাবে। পাঞ্জাবে, ঠিক আছে, চালু হয় ভাইয়াচারি বন্দোবস্ত 1824 সালে। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা নিবারণ আইন পাস হয় কত সালে? সতীদাহ প্রথা নিবারণ আইন, সতীদাহ প্রথা রদ বা নিবারণ আইন পাস হয় কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসছে কোশ্চেনটি। কার উদ্যোগে? কার উদ্যোগে? প্রত্যেকে আমরা জানি যে রাজা রামমোহন রায়ের উদ্যোগে। রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা মূলত হিন্দু ধর্মেও একটা সেই সময় কুসংস্কারই বলা যেতে পারে, কারণ হিন্দু ধর্মে এরকম ব্যাপার ছিল কিন্তু না, আলটিমেট দেশাচার, সামাজিক একটা প্রথা হয়ে গেছে যেখানে সতীকে দাহ করা হতো, অর্থাৎ স্বামী মারা গেছে, স্বামীর চিতায় তার স্ত্রীকে একই সঙ্গে পুড়িয়ে মারা হতো। এরকম ভয়ঙ্কর সামাজিক রীতি একটা সময় ভারতের ছিল। সতীদাহ প্রথা নিবারণ আইন এটি পাস হয়, মনে রাখতে হবে, 1829 সালে। 1829 সালে এই সতীদাহ প্রথা আইন করে রদ করা হয়, যেটা মনে রাখতে হবে রাজা রামমোহন রায়ের উদ্যোগে। তৎকালীন কে ছিল? ভারতের গভর্নর জেনারেল নয়, তখনও বাংলার গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। এটাও কিন্তু মনে রাখতে হবে কার সময়, এটা কিন্তু পরীক্ষা আসে। ক্লিয়ার? এটা খেয়াল রাখো। পরবর্তী কোশ্চেন, পোস্ট অফিস অ্যাক্ট, পোস্ট অফিস আইন চালু হয় কত সালে? পোস্ট অফিস অ্যাক্ট চালু হয় কোন সালে? উত্তর কি হবে? পোস্ট অফিস অ্যাক্ট এটা চালু হয় 1854 সালে। এটা কার সময়? লর্ড ডালহৌসির সময়। লর্ড ডালহৌসির সময়। লর্ড ডালহৌসির সময়টা কত? 1848 থেকে 1856। এই সময়কালে তিনি ছিল ভারতের গভর্নর জেনারেল। ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির সময়কাল 1848 থেকে 1856। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, বিধবা বিবাহ আইনের আগে যে সত্য বিলোপ নীতি কে চালু করে? ডক্ট্রাইন অফ ল্যাপস, ডক্ট্রাইন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি, এটা কে চালু করেন? উত্তর কি হবে? একই সঙ্গে তোমরা এটা মনে রাখো, সত্য বিলোপ নীতি প্রবর্তিত হয় কত সালে? 1848 সালে। 1848 সালে প্রবর্তিত করে, এটাও লর্ড ডালহৌসির সময়। কার সময়? লর্ড ডালহৌসি এটা চালু করে। সত্য বিলোপ নীতিটা কি ছিল? মানে সেই সময় যে কোনো ভাবে ইংরেজরা আর কি ভারতীয় বিভিন্ন রাজ্য বা জায়গাটাকে দখল করতে চাইতো বা দখল করে নিত, এমন কিছু উদ্ভট মাথা থেকে বার করতো তারা। শোষণ নিপীড়নের মানে একেবারে
শেষ পর্যন্ত পৌঁছে গেছিল। তারা কি করলো, যে সমস্ত রাজার পুত্র সন্তান নেই, বলছে তারা দত্তক পুত্র নিতে পারবে না, ঠিক আছে, সেই রাজা দত্তক পুত্র নিতে পারবে না এবং সেই রাজ্যটা ইংরেজদের হয়ে যাবে, মানে যা খুশি তাই। এইভাবে কিন্তু অনেকটা সেই সময় তৎকালীন ভারতের বেশ কিছু অঞ্চল রাজ্য তারা কিন্তু গ্রাস করে। ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সেই ঝাঁসি, তারপরে তার আগে সাতারা, আরো অনেক জায়গা তারা কিন্তু দখল করে এই সত্যবিলোপ নীতিকে কাজে লাগে। এই সত্যবিলোপ নীতি চালু করে লর্ড ডালহৌসি 1848 সালে। পরবর্তী প্রশ্ন, বিধবা বিবাহ আইন চালু হয় কত সালে? কত সালে? প্রত্যেকে অ্যান্সার করবে। বিধবা বিবাহ আইন কত সালে চালু হয়? তো বিধবা বিবাহ আইন, এটা প্রত্যেকে আমরা জানি। তো মূলত এটা সেই সময় হিন্দু ধর্মীয় ব্যাপারটাই উঠে আসে বারবার। এটাও এক ধরনের দেশাচার ছিল যে বিভিন্ন জাত ভিত্তিক বিবাহ হতো, ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণ। এবার ধরো ব্রাহ্মণ সংখ্যায় অনেক কম আছে, কিন্তু একটা মেয়ে, তার বয়স 10 বছর 12 বছর, বিয়ে দেওয়ার উপযুক্ত পাত্র নেই, 80 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং সেই ব্রাহ্মণ মারা যাচ্ছে কিছুদিন পরে, কয়েক বছরের মধ্যেই। কিন্তু সেই মেয়েটা হয়তো 12 বছরে বিধবা হয়ে গেছে বা 10 বছরে বিধবা হয়ে গেছে, অথচ তার কিন্তু সেই সময় যৌবনকাল আসার আগে বিধবা, তার ব্যক্তিগত লাইফ বলে আর কিছু থাকলো না, সে কি আর পরবর্তী বিবাহ করতে পারবে না? এই বিষয়টা কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটা কিন্তু হিন্দু ধর্মে বিধবা বিবাহ আইন আছে অলরেডি, ধর্ম থেকে কিন্তু তিনি বার করলেন, কিন্তু তাকে কিন্তু সামাজিক সেই সময় তার এগেনস্টে মানুষ কিন্তু বেশি ছিল, এটা মাথায় রাখতে হবে। তাহলে তিনি হিন্দু ধর্মীয় বই থেকেই বলছে যে হ্যাঁ বিধবা বিবাহ করা যাবে, হিন্দু ধর্মীয় শাস্ত্রে আছে। এটাই সামাজিক, মানুষরা সামাজিক এই যে দেশাচার ব্যাপারটা তখন ছিল, ভয়াবহভাবেই ছিল, ঠিক আছে। তো এটা কবে আইন হিসেবে চালু হয়? 1856 সালে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, কার উদ্যোগে? কোশ্চেনটা এটাও আসে যে কার উদ্যোগে, মূলত উদ্যোগটা নিয়েছিল কে? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার উদ্যোগে। এবং সেই সময় জনমত গড়া থেকে শুরু করে বিভিন্ন সাইন করা, ঠিক আছে, এইগুলো বিদ্যাসাগর করেছিল। এই যে প্রসেসিং গুলো হয়েছিল কার সময় বলতো? ডালহৌসির সময় প্রসেসিং হয়েছিল। কিন্তু আইন যখন হয়, আইনটা যখন তৈরি হয়, এই আইনটা হয়েছিল লর্ড ক্যানিং এর সময়, এটা কিন্তু মাথায় রাখবে। লর্ড ক্যানিং এর সময় কিন্তু এটা আইন হিসেবে পাস হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখো। আইন হচ্ছে লর্ড ক্যানিং এর সময়। ওকে, বিধবা বিবাহ আইন 1856 সালে চালু হয়। প্রত্যেকে এটা আমরা জানি, পরীক্ষা আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট চালু হয় কত সালে? 1854, 61, 58, 56। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট মূলত ভারত শাসন আইন, যেটা শুরু হচ্ছে বা চালু হয় 1861 সালে। তৎকালীন একটা বিষয় খেয়াল রাখতে হবে, ব্রিটিশরা যে শুধু ভারতে শাসন করতো তা নয়, তারা বিভিন্ন দেশকে শাসন করত। ভারতের জন্য যে আইনগুলো ছিল মূলত ভারত শাসন আইন। এইভাবেই কিন্তু ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935, এইভাবে আমরা ইতিহাসে পেয়েছি। কন্যা শিশু হত্যা নিবারণ আইন, একটা আমরা দেখেছি একটু আগে যে সাগরে কন্যা বিসর্জন আইন, সাগরে কন্যা বিসর্জন আইন 1800 সালে, 1803-4, আজকে ক্লাসে আলোচনা হয়েছে, লর্ড ওয়েলেসলি বন্ধ করেন। আর এটা হচ্ছে কন্যা শিশু হত্যা নিবারণ আইন, কন্যা শিশু হত্যা সেই সময় ছিল। তো এই আইন হিসেবে এটা বন্ধ করেন কে বলতো? লর্ড মেয়ো। সালটা 1870 সালে, 1870 সালে, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নাটকে অভিনয় তার উপরে নিয়ন্ত্রণ আসলো, ঠিক আছে। তো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ, এটা বহু ক্লাসে আমি আলোচনা করেছি। তো আজকে আমরা বিভিন্ন আইন নিয়ে কথা বলছি ব্রিটিশ সরকারের সেই সময়কার, সেই জন্য আমরা আলোচনার মধ্যে এটাও রেখেছি। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয় কার সময়? লর্ড নর্থব্রুকের সময়। তৎকালীন ভাইসরয় ছিল লর্ড নর্থব্রুক।
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, এটা পাস হয়, ঠিক আছে, 1876 সালে। অর্থাৎ নাটক মঞ্চস্থ করার আগে ব্রিটিশদের কাছ থেকে পারমিশন নিতে হবে, যেখানে ব্রিটিশ বিরোধী কিছু হলে সেটা বাদ দেবে তারা। দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন, যেটাকে আমরা বলি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, অর্থাৎ মাতৃভাষায়, দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশ করা যাবে না, এর উপরে নিষেধাজ্ঞা আসলো, চালু করলো লর্ড লিটন। কে চালু করে? লর্ড লিটন। কবে চালু হয়? 1878 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা রদ করে পরবর্তীতে লর্ড রিপন 1882 সালে, কিন্তু চালু করেছিল 1878 সালে লর্ড লিটন। ভাইসরয়ের নামটা মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, প্রথম ফ্যাক্টরি আইন, যেটাকে বলা হয় কারখানা আইন, প্রথম কারখানা আইন, এটা পাস হয় কার আমলে? সালটা 1881 সালে। সালটা দেখে তোমাকে অ্যান্সার করতে হবে। লর্ড রিপন, লর্ড রিপন তখন ভারতের ভাইসরয় ছিল, ঠিক আছে। 1881 সালে প্রথম কারখানা আইন আসে। ইলবার্ট বিল পাস হয় কত সালে? ইলবার্ট বিল মূলত একটা বিচার বিভাগীয় সংস্করণ ছিল। ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ বা ইংরেজকে অপরাধ করলে তাদের বিচার করতে পারতো না, তো সেটা এখানে তুলে দেওয়া হয়। এটা নিয়ে আবার পরে বিতর্ক হয়, যেটাকে আমরা ইতিহাসে জানি ইলবার্ট বিল বিতর্ক। তো ইলবার্ট বিল যেটা পাস হয়েছিল 1883 সালে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন, এটি পাস হয় কত সালে? বিশ্ববিদ্যালয় আইন বা ইউনিভার্সিটি অ্যাক্ট, যেটি পাস হয় কত সালে? 1904, 1899, 1910, 1909। সঠিক উত্তর আমরা কি বলবো? সঠিক উত্তর বলবো এখানে 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন, যেটা লর্ড কার্জনের সময়, লর্ড উইলিয়াম কার্জনের সময়। পরবর্তী প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার আইন কত সালে হয়? মরলে মিন্টো রিফর্মস, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। মরলে মিন্টো রিফর্মস, মরলে মিন্টো সংস্কার আইন, এটা কবে পাস হয়? 1904, 1899, 1910, 1909। উত্তর হবে 1909 সালে। 1909 সালে মরলে মিন্টো রিফর্মস বা মরলে মিন্টো সংস্কার আইন, এটা পাস হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় চলচ্চিত্র আইন, এটি পাস হয় নিম্নের কার আমলে? ভারতের চলচ্চিত্র আইন 1913 সালে প্রথম ছবি চলে আসছে আলমারা, সবাক না নির্বাক ছবি আলমারা, সরি ভুল বলছি, রাজা হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র 1913 সালে প্রকাশিত ভারতীয় প্রথম সিনেমা, যেটা ছিল নির্বাক। আর সবাক আলমারা 1931 সালে, সেটা একটু পরে। তো এই যে চলচ্চিত্র যখনই আসলো, তার উপরে আইন আসলো, চলচ্চিত্র আইন পাস হয় লর্ড চেমসফোর্ডের আমলে 1918 সালের 6 মার্চ ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্ট পাস হয়। লর্ড চেমসফোর্ডের আমলে আরো বেশ কিছু আইন পাস হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, এটি পাস হয় কত সালে? মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন, যেগুলো পরীক্ষায় খুবই আসে, মনে রাখবে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন চেমসফোর্ডের আমলেই হয় 1919 সালে। 1919 সালে আর একটা খতরনাক আইন কি আসে? আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছে, আমাদের সম্পূর্ণ রেলের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, এপ্রিল 7 তারিখ থেকে। এখানে আমরা শুধু জাস্ট শিফট ওয়াইজ কিন্তু ম্যাথমেটিক্স রিজনিং প্র্যাকটিস পাচ্ছ। একটা শিফটে ম্যাথে যেগুলো প্রশ্ন থাকে সবগুলো, একটা শিফটে রিজনিং যেগুলো থাকে সবগুলো, এবং জিকে থেকে, যেহেতু আমরা সায়েন্স একজন পড়াই, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি সব ভাগ রয়েছে। স্ট্যাটিক জিকে বিশেষ করে আরাবুল স্যার পড়ায়, আমি যেগুলো পড়াই আলামিন স্যার, ইতিহাস ভূগোল আমি কিছু মিক্সড করাই। তো সেই জায়গা থেকে এখানেও আমরা কিন্তু প্রত্যেকটা বিভিন্ন সেটের কোশ্চেন তুলব, আলোচনা করব। তোমরা এই ব্যাচটা নিতে পারো, কারণ রেলের জন্য প্র্যাকটিসটা সব থেকে বেশি দরকার। প্র্যাকটিস না করলে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্ট তুমি করতে পারবে না, ঠিক আছে। শুধু রেলের একটা প্র্যাকটিস ব্যাচ পাচ্ছ। আচ্ছা, এখানে নতুন আমাদের ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে 5.0, এটাও এপ্রিল মাসের সম্ভবত 7 তারিখ থেকেই শুরু হচ্ছে। যারা নতুন স্টুডেন্ট এই ব্যাচটা নিতে পারো, দুর্দান্ত একটা ব্যাচ হতে চলেছে। আচ্ছা, যেটা আমরা বলছিলাম রাওলাট আইন, এটা পাস হয় কত সালে?
কুখ্যাত রাওলাট আইন, যেটাকে বলা হতো ব্ল্যাক বিল, ব্ল্যাক বিল বা কালো আইন, লর্ড চেমসফোর্ডের আমলে এটি হয়েছিল 1919 সালে, যার আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করব একটা কোশ্চেন দিয়ে, শকাব্দের কবে সূচনা ঘটে, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজকের সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বিভিন্ন আইন সংক্রান্ত প্রশ্ন এক জায়গায় আমরা আলোচনা করলাম, যেগুলো কিন্তু পরীক্ষায় হিসেব করে দেখা যাবে সবগুলো পরীক্ষায় আসা প্রশ্ন, বেশিরভাগটাই। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।